গমন করা যাবে না। তো এই জন্যই গতকালকে যেটা বাংলাদেশ গার্লস সামিট আয়োজন হলো, যেটা আমাদের মন্ত্রণালয় এবং ব্র্যাক এবং সিভিল সোসাইটির বিভিন্ন অর্গানাইজেশন যারা এই সেক্টরে কাজ করছেন, আমরা সবাই একসাথে এটা করার উদ্দেশ্যটা ছিল যে বিভিন্ন সেক্টর থেকে মানুষদেরকে নিয়ে এসে একটা কমিটমেন্ট করা, একটা একটা অঙ্গীকার করা। কারণ এখানে কিন্তু সবারই একটা দায়বদ্ধতা আছে। তো সেই ব্যাপারগুলো আসলে ওইভাবে সর্বাঙ্গীনভাবে না দেখলে আমরা যে এখন মধ্যম আয়ের দেশ হবার স্বপ্ন দেখছি, এখানে যে এটাকে শুধু বাল্য বিয়ে নয়, আমাদের এই মেয়েদের যে স্বপ্ন দেখানো এবং তাদের যে সোনালী ভবিষ্যৎ একটা আছে এবং সেটা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য যে সরকার থেকে শুরু করে সবারই একটা দায়িত্ব আছে সেই পথের বাধাগুলোকে দূর করার, সেই সচেতনতাটা মনে হয় আমাদের সমাজে এখনো দারুণ রকমভাবে অনুপস্থিত। আমরা একটু চট্টগ্রাম থেকে অ্যাডভোকেট রেহেনা আক্তার রানুর সঙ্গে কথা বলছি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর। রেহেনা আক্তার রানু, আসলে চট্টগ্রামের অবস্থা যদি আপনি আমাদেরকে বলেন যে চট্টগ্রামেও কি মেয়েদের বিয়ের বয়স বা এখন আমাদের যে 18 আছে, আমরা কি বাল্য বিবাহের অনেকটা চট্টগ্রামে এখনো দেখছি কিনা, বা এটার রূপটা আসলে এখন কি? অ্যাডভোকেট রেহেনা আক্তার রানু। আমি চট্টগ্রামের প্রেক্ষাপট যদি বলেন, তো আমাদের এখনো বাল্যবিবাহ হচ্ছে। বেশ কয়েকদিন আগে কিন্তু একটা বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। কাপাসগোলা স্কুলে সরাসরি আমি গিয়েছি এবং এটা প্রতিরোধ করেছি। একটু উল্লেখ করি যে 95 সাল থেকেই কিন্তু আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছি। একটি সময় ছিল যে বলতো মানুষ, আপনি বিয়ে ভাঙছেন কেন, এভাবে বলতো। আমি বলতাম বিয়ে ভাঙছি না, বাল্যবিবাহ প্রতিরোধ করছি। আর আমি এটা মনে করি যে বাল্যবিবাহ আসলে মানব সম্পদ উন্নয়নে বড় ধরনের অন্তরায়। এটি যেমন একটা কিশোরীর ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সন্তান জন্ম দেয়, এটা স্বাস্থ্যগত একটা বিষয়। ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে একটা শিশুকে জন্ম দিলে ওই শিশুটাও কিন্তু অ্যাডভোকেট রেহানা আক্তার রানু, আমি আসলে চট্টগ্রামের শহরের অবস্থাটা জানতে চাইছিলাম যে মানে একটি বা দুটি বিবাহ নয়, মানে সার্বিকভাবে কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতাটা চট্টগ্রাম শহরে কেমন? এখনো অনেকাংশে হচ্ছে, অনেকাংশে আসলে কম বয়সে বিয়ে হচ্ছে। আমরা সেটা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং আমরা অনেকটা সামাজিক আন্দোলনে আমরা রূপ নিতে পেরেছি বলে মনে করি। রেহানা আক্তার রানু, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু রাজশাহীর কথা জানতে চাইবো জনাব ফয়জুল্লাহর কাছে। জনাব ফয়জুল্লাহ, রাজশাহীর এই ক্ষেত্রে পরিস্থিতিটা কি? অল্প বয়সে বিয়ে দেওয়া বা বাল্যবিবাহ আমরা যেভাবে যে নামে ডাকি না কেন, সেটা রাজশাহীর পরিস্থিতিটা কি? জনাব ফয়জুল্লাহ। আর রাজশাহীর অবস্থা বাংলাদেশের আর 10টা জায়গার মতোই একই রকম। এখানেও শিশু বিবাহ বা বাল্য বিবাহ যেটাই বলি না কেন আমরা, সেইটা একই হারে চলছে। এবং বিশেষত আমাদের যেটা খুঁজতে হবে যে কী কারণে শিশু বিবাহ হচ্ছে। শিশু বিবাহের কারণগুলো যদি আমরা উদ্ঘাটন করতে পারি, তাহলে বয়স নির্ধারণটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে না। আর এমনিতেই জানেন যে সারা বাংলাদেশেই এই বয়স কমানোর ব্যাপারে এক ধরনের প্রতিবাদ আসছে মানুষের মধ্যে। তবে বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা, কন্যা শিশুদের নিরাপত্তা, এই সমস্ত যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো বাড়তেই থাকবে। আশার বিষয় এই যে বিগত কিছুদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা উপজেলায় পর্যায়ে আছেন, তারা কিন্তু এই বাল্যবিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছে। এখন এইটা হচ্ছে যে যে সমস্ত আইনগুলো আছে, সে সমস্ত আইনগুলোর সঠিক বাস্তবায়ন যদি থাকে, তাহলে অন্যান্য জায়গার মতন আমাদের এই অঞ্চলেও বাল্যবিবাহ হয়তো কমে আসবে, কিন্তু বয়স কমানোটা কোনো সমাধান বলে আমি মনে করি না। আইনের প্রয়োগটা জরুরি মনে করছেন জনাব ফয়জুল্লাহ চৌধুরী। আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে জনাব তারিকুল হাকিম, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে বিষয়টি নিয়ে কাজ করছেন, নারীর ক্ষমতায়ন বা নারীদের শিক্ষা এবং অন্যান্য বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে, আপনি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের কোন কোন বাধা নারীকে আসলে পিছিয়ে রাখতে বাধ্য করছে, বা এই বাধাগুলির মধ্যে সবচেয়ে উপরের দিকের বাধা কোন কোনগুলি? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব তারিকুল ইসলাম, আপনার কাছে বিরতির আগে জানতে চাইছিলাম যে মেয়েদের অগ্রগতির ক্ষেত্রে এই মুহূর্তের সবচেয়ে বড় বাধাগুলি আসলে কি? হ্যাঁ, আমি একটু বলছি, প্রসঙ্গটা টেনেই যে
বাল্যবিয়ের ব্যাপারে বাংলাদেশ সরকারের কমিটমেন্ট হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবছর জুলাইতে লন্ডন গার্লস সামিটে উনি যেটা ঘোষণা করেছেন যে 2021 সালের মধ্যে 15 বছরের নিচে যে বাল্যবিয়েগুলো হয় সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলবো, এবং 2021 সালের মধ্যে যে 18 বছরের আগে যে বিয়েগুলো হয় তার 1/3 আমরা বন্ধ করব। এবং উনি ঘোষণা দিয়েছেন যে 2041-এর মধ্যে আমরা বাংলাদেশে 18 বছরের নিচে যে বাল্যবিয়ে হয় সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করব। আপনার যে প্রতিবন্ধকতাগুলো বলেছেন, যে প্রতিবন্ধকতা প্রথম হচ্ছে যে স্কুল ড্রপ আউট। আমরা জানি যে বাংলাদেশে যে এনরোলমেন্ট হয় প্রাইমারিতে, সেখানে কিন্তু আমরা 98-90%, 99% দেখছি যে এনরোলমেন্ট হয়, এবং মেয়েরাও সেখানে খুব ভালো একটি সংখ্যায় ভর্তি হয়। কিন্তু পরে দেখা যায় যে তারা এই ড্রপ আউট হয়ে যাচ্ছে। যে বাল্যবিয়ের এবং নারীর ক্ষমতায়নে এই ড্রপ আউটটা একটি প্রধান একটি অন্তরায়, এবং সরকার এই জন্য অনেক চেষ্টা করছেন যে বিভিন্নভাবে মেয়েদের বৃত্তির ব্যবস্থা, তাদের ফ্রি পড়াশোনা, তাদের জন্য ফ্রি বই দেওয়া এবং স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা। আর আরেকটা হচ্ছে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত হয়ে যাচ্ছে। আমরা জানি যে তারা অনেক সময় ডোমেস্টিক এইডে চলে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে যারা তাদের পাচার হয়ে যাচ্ছে, ট্রাফিকিংয়ের একটি সমস্যা। এই সমস্যাগুলোও আমি মনে করি যে একটি অন্তরায়। এছাড়াও যেটা আলোচকরা আজকে বলেছেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারা স্কুলে যাওয়ার পথে অথবা কর্মক্ষেত্রে যাওয়ার পথে অথবা তারা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্মুখীন হন, এটাও একটি অন্তরায়। তবে এর ব্যাপারেও আমরা যেটা ঈশ্বর থেকে বলেছেন, রাজশাহী থেকে যিনি মন্তব্য করেছেন যে জেলা উপজেলায় যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা কিন্তু প্রতিনিয়তই সজাগ। এ ধরনের কোনো হ্যারাসমেন্টের কথা শুনলেই কিন্তু তারা সঙ্গে সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে হোক অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হোক অথবা কোনো এনজিওদের মাধ্যমে হোক অথবা নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে হোক, এগুলো তারা চেষ্টা করেন বন্ধ করার জন্য। এবং আমরা যে নতুন আইনের যে প্রস্তাব দিয়েছি সেখানেও আমরা বলেছি যে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে বাল্য নিরোধ যে বিরোধী যে কমিটি হবে সেটা আমরা শক্তিশালী করতে চাই, সেটাকে আরও ভাইব্রেন্ট করতে চাই, এবং সেটার মধ্যে সরকারি, বেসরকারি, এনজিও, যারা সিভিল সোসাইটি এবং যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকেও আমরা এর সঙ্গে জড়িত করতে চাই, যাতে করে আমরা এই বাল্যবিয়ে ব্যাপারে একটি বিরাট প্রতিবাদ করতে পারি এবং এটা একটা আন্দোলনে নিয়ে যেতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটা স্লোগান দেওয়া হয়েছে যে গার্লস নট ব্রাইট, হ্যাঁ, যে কিশোরীরা বধূ হবে না। এই স্লোগানটাও আমরা বাংলাদেশে আমরা জনপ্রিয় করতে চাই, যাতে করে আমরা এই একটা আন্দোলন তৈরি করতে পারি যে আমরা বাল্যবিয়ে বন্ধ করব। সীমা মুসলিম, আপনার কাছে জানতে চাইবো যে মানে এই যে মেয়েদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এগুলি কোন প্রতিবন্ধকতাগুলি দূর করতে রাষ্ট্র বা সরকার বা সমাজ, আমরা যাদের কর্তৃপক্ষ বলি, তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বা তারা আরোপও করছে কিছু প্রতিবন্ধকতা, এরকম যদি কিছু থেকে থাকে? না, যেমন ধরেন আমাদের সচিব সাহেব যেটা বললেন যে নারীর অগ্রগতির ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলো কি, সেই বিষয়ে উনি বললেন যে শিক্ষায় ড্রপ আউট, সহিংসতা। আমার মনে হয়, আমি একজন নারী আন্দোলন কর্মী হিসাবে আমি এটা মনে করি যে আসলে এই মুহূর্তে নারীর উন্নয়নের ক্ষেত্রে প্রধান যে অন্তরায়টা সেটা কিন্তু নারীর প্রতি সহিংসতা, ভায়োলেন্স এগেনস্ট উইমেন। এবং এই ভায়োলেন্স এগেনস্ট উইমেনটার যে সহিংসতার ক্ষেত্রে যেমন একটা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটা ব্যাপার আছে, তার সাথে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গভর্নেন্স, বিচারহীনতা। একজন অপরাধী কিন্তু বিচারের সম্মুখীন তাকে হতে হচ্ছে না, সে অপরাধ করছে কিন্তু সে ফাঁক পেয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে কিন্তু সেইভাবে শাস্তি পেতে হচ্ছে না। গুড গভর্নেন্সটা যদি থাকে, যে নারীর উন্নয়নের যে একটা সম্ভাবনা, আমরা সকলেই জানি যে বাংলাদেশে কিন্তু একটা সকল ক্ষেত্রে নারীর সম্ভাবনার একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নারী কিন্তু বিকশিত হওয়া সকল দিক ক্ষেত্রে সুযোগ পাচ্ছে। আজকে নারী কিন্তু সকল ক্ষেত্রে নারী অংশগ্রহণ করছে। আজকে পুলিশ বাহিনী থেকে শুরু করে, শান্তি মিশন থেকে শুরু করে, সমাজের কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে নারীর পদচারণা নেই। নারী তার সংগ্রামের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, তার দক্ষতা দিয়ে তার স্থান কিন্তু করে নিচ্ছে। কিন্তু সেই স্থানটা করার পর কিন্তু সে অগ্রসর হতে বাধা পাচ্ছে প্রতিনিয়ত। এই সহিংসতা কিন্তু সেখানে একটা বড় অন্তরায়। এবং সেখানে অপরাধীরা পার পেয়ে যাওয়াটাকে একটা বড় বড়, সেখানে একটা গুড গভর্নেন্সের যে একটা বিষয় আছে, সেইখানে একটা অভাব রয়েছে আমার মনে হয়। এবং সেখানে যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা তো আছে, সেই দৃষ্টিভঙ্গিটা তার আইন করে পরিবর্তন করা যাবে না। কিছু ফিল করেন যে রাষ্ট্র কোনো ভাবে ডিসক্রিমিনেট করে নারীর প্রতি পুরুষের চেয়ে, এরকম কোনো কিছু কি ফিল করেন নারী আন্দোলন কর্মী হিসেবে দীর্ঘদিনের? রাষ্ট্র ধরেন আইনগতভাবে যদি আমরা দেখি যে আমাদের সংবিধানেও আছে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই, এবং আমরা জানি যে মানে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় নানা নীতিমালায় নারী পুরুষের প্রতি কোনো বৈষম্য নেই। কিন্তু আমার পাশাপাশি আমরা এটাও দেখি যে সিডো সনদ, আন্তর্জাতিক যে সিডো সনদ জাতিসংঘের, যেখানে আমাদের বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছেন, কিন্তু সেখানে মূল যে দুটো ধারা, 2 নম্বর ধারা এবং 17 চ, এই দুটো ধারায় কিন্তু স্বাক্ষর করেননি, যেটা কিন্তু হচ্ছে নারীর অধিকারের একটা অন্যতম বিষয়, যেটা হচ্ছে নারীর ব্যক্তি অধিকার, তার সম্পত্তি অধিকার, তার ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এই ক্ষেত্রে কিন্তু আবার
দুটো রিজার্ভেশন রেখে কিন্তু সনদে স্বাক্ষর করা হয়েছে। সুতরাং একদিকে রাষ্ট্র এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, অগ্রসর হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে নানান নিয়ম, আইন, পরিকল্পনা নানা কিছু নিচ্ছেন, কিন্তু পাশাপাশি কিন্তু আবার কিছু ক্ষেত্রে কিন্তু তার একটা রিজার্ভেশন একটা কিছু রাখছেন। থাকছে। আমি একটু রাজশাহীর জনাব ফয়জুল্লাহর সাথে কথা বলতে চাই। জনাব ফয়জুল্লাহ, আপনি কি মনে করেন রাষ্ট্র মানে নারীর প্রতি প্রতিবন্ধকতার ক্ষেত্রে রাষ্ট্র বা সমাজের কোনো দায় রয়েছে কিনা, বা কর্তৃপক্ষের কোনো দায় রয়েছে কিনা, যাদেরকে আমরা কর্তৃপক্ষ বলছি? জি, অবশ্যই দায় রয়েছে, কারণ রাষ্ট্র তো সকল নাগরিকের জন্য, আর নারীরা হচ্ছে আমাদের সমাজের একটা অর্ধেকের অংশ। সেক্ষেত্রে